জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের? তাদের অবস্থানে বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। ভোটের বাকি আর মাত্র 2 দিন। রাত পোহালেই শেষ হচ্ছে নির্বাচনের প্রচারণা। 22 জানুয়ারি থেকে শুরু হওয়া প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সকাল 7:30টায়। 12 ফেব্রুয়ারি দেশের মানুষ বেছে নেবে তাদের পরবর্তী কণ্ঠস্বরদের। এই নির্বাচনে একদিকে বিএনপির দেশ গড়ার অঙ্গীকার, অন্যদিকে আওয়ামী লীগবিহীন নির্বাচনে জামায়াত হতে চাইছে দ্বিতীয় বড় শক্তি, যে সুযোগ তারা পায়নি গত 3 দশকে। ভোটের সমীকরণের আলোচনার কেন্দ্রে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইস্যু যেমন আছে, তেমনি আছে অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস। ওদিকে জামায়াত সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রতিশ্রুতি বিভেদ বিভাজনের রাজনীতি থেকে মুক্ত করে তারুণ্যের দেশ গড়া। বিদ্রোহীরা কি বিএনপির জন্য কাটা হবে নাকি জামায়াতের জন্য কুদরতি সুযোগ হয়ে দাঁড়াবে? আইনশৃঙ্খলা পরিস্থিতি চমৎকার বলে দেয়া পুলিশের যে আশ্বাস, সেই আশ্বাসের উপর অংশীজনরা কতটা ভরসা করতে পারছেন? কার ভাবনায় এখন কি? শেষ 2 দিনে ভোটের মাঠ কোন দিকে যাচ্ছে, আর ভোটের দিন আদৌ কতটা নির্ভয়ে ভোট দিতে পারবেন ভোটাররা? এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে রাজনীতির এই অংশে যুক্ত হচ্ছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং একই সঙ্গে কুমিল্লা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী। আমরা কি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে পেয়েছি কিনা? জি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আপনাকে স্বাগত আমাদের রাজনীতির এই আয়োজনে। পুরোটা সময় প্রচারণার যে সময়টা গিয়েছে, এই সময়টাতে আমরা চেষ্টা করেছিলাম আপনার সঙ্গে সংযুক্ত হতে, কিন্তু আপনি আপনার প্রচারণার মাঠে বেশ ব্যস্ত সময় পার করেছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন। সেই জায়গাগুলোতেও আমরা আসলে অপেক্ষায় ছিলাম আপনাকে আজকের দিনটিতে পাওয়ার জন্য। আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হচ্ছে, মাঠ কি বলছে? বিএনপির বড় জয় পেতে যাচ্ছে, এটা কিন্তু আপনারা বলে এসেছেন সবসময়, এবং 5 আগস্টের পরবর্তী যে বাস্তবতা, সেই বাস্তবতা তো আমরা দেখেছি। বিএনপির বড় জয়ের যে সম্ভাবনাগুলো সেগুলোও দেখেছি। বাস্তব হিসেবটা এখন এই সময় এসে কি দাঁড়ালো? কতগুলো আসন বিএনপির জন্য নিশ্চিত বলা যায় এবং কোন কোন জায়গা নিয়ে এখনো শঙ্কা আছে বলে আপনি মনে করছেন? আমরা মূল লক্ষ্য দিয়ে আমরা মনোনয়ন দিয়েছি। আমরা আশা করি যে এদেশের জনগণ বাংলাদেশি জাতীয়তাবাদের সম্বন্ধে অবহিত আছে এবং সচেতন, এবং আমাদের যে উদ্দেশ্য যে বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ আমাদের জাতীয় সত্তা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গঠনতন্ত্র, গণতন্ত্র এবং আমাদের যে নিজস্ব অগ্রগতি, উন্নয়ন, এগুলোর উপর নির্ভর করে আমরা রাজনীতি করি। এই বিষয়গুলো যারা বিশ্বাস করে সেই ধরনের আমরা প্রার্থীদেরকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছি। আমরা আশা করি জনগণ সেটা ভালোভাবে উপলব্ধি করে। জি, সেক্ষেত্রে যদি এখনকার বাস্তবতা বলি, যদি ধরেন 5 আগস্টের পর 3 মাস অথবা 6 মাসের মধ্যে যদি নির্বাচনটা হতো, সেক্ষেত্রে বিএনপি কতগুলো আসন পেত এবং এখন বিএনপি কতগুলো আসন পেতে পারে? এখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজে দেশে উপস্থিত। আমরা কিন্তু আগেই বাংলাদেশের মানুষের কাছে আমরা ওয়াদা করেছিলাম যে যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে একমত হয়ে কাজ করবে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে, যদি জনগণ আমাদেরকে সরকারে প্রেরণ করে, তাহলে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করব। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সাথে যারা অতীতে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের কিছু ব্যক্তিকে আমাদের হয়ে বা আমাদের দলের স্যাক্রিফাইসের মাধ্যমে তাদেরকে আমরা মনোনয়ন দিয়েছি এবং ভোট দেওয়ার জন্য আমরা জনগণকে আবেদন জানাচ্ছি। তারা আমাদের যে মূল রাজনৈতিক
যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করেই অগ্রসর হবে এবং আমাদের সরকারের সাথে সহযোগিতা করবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি প্রার্থীর মনোনয়নের কথা বলছিলেন, সেই জায়গা থেকে যদি আপনাকে এই প্রশ্নটা করি, সেটি হচ্ছে সবশেষ এখন পর্যন্ত ভোটের মাঠে বিএনপির ৪৫ জন বিদ্রোহী প্রার্থী সোচ্চার অবস্থায় আছেন। সেক্ষেত্রে যদি বলি, ধরেন একজন ভোটার, তিনি বিএনপির ভোটার, তিনি কেন্দ্রে যেয়ে দেখলেন যে তিনি যেই প্রার্থীকে পছন্দ করেন সেই প্রার্থী তিনি ধানের শীষ নয় অন্য একটি মার্কা নিয়ে নির্বাচন করছেন। এই জায়গায় ভোটারদের আসলে দ্বিধাগ্রস্ত হয়ে যাওয়ার সুযোগটা আছে কিনা, এটি কি ভোটের মাঠে বড় ধরনের ঝুঁকি তৈরি করবে কিনা বিএনপির প্রার্থীদের নির্বাচনে জয়ী হয়ে আসার ক্ষেত্রে? আমাদের দল বড় দল, জনপ্রিয় দল। এখানে আমাদের প্রার্থী ছিল, প্রত্যেক আসনেই আমাদের একাধিক প্রার্থী ছিল এবং তার মধ্যে আমরা উপযুক্ত যোগ্য প্রার্থী আমরা মনোনয়ন করেছি। কেউ কেউ অসন্তুষ্ট হয়ে তারা স্বতন্ত্র নির্বাচন করছে। অতীতেও এরকম ঘটনা ঘটেছে, এবারও ঘটেছে, তবে এইবারের সংখ্যা একটু বেশি, সেটা দুঃখজনক। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, জনগণ, ভোটাররা এ ব্যাপারে ফয়সালা করে দেবেন। এখন ভোটারদের ফয়সালাটাই যদি আসলে ভোটটা ভাগ করে ফেলে, যেমন আমি আপনাকে উদাহরণ বলি, ঢাকা, ময়মনসিংহ, রংপুর এবং খুলনায় এইসব জায়গায় বিদ্রোহী প্রার্থীদের অবস্থান সবচেয়ে বেশি, এইসব জায়গার আসনগুলোতে। সেইখানে যদি ধানের শীষের ভোটগুলো ভাগ হয়, সেই ক্ষেত্রে জামায়াত জোট সেই ক্ষেত্রে বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছে না, অথবা সেই জায়গায় আপনাদের একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় না যে সেখানে আপনাদের ভোটগুলো ভাগ হয়ে গেছে? আমাদের কিন্তু দৃঢ় বিশ্বাস, আস্থা জনগণের প্রতি আছে। তাই জনগণ যদি কিছু ভোট বিভক্ত করে, তাহলেও জনগণ সঠিক যে প্রার্থী তাকেই কিন্তু নির্বাচিত করবে বলে আমাদের বিশ্বাস। জি, আরেকটা বিষয়, সেটি হচ্ছে ওই একই প্রসঙ্গে যেটা আপনিও বলছিলেন। সেক্ষেত্রে ধরেন আমরা যদি বলি, প্রথমে ৯৮ কি ৯২ জন তারা ছিলেন বিদ্রোহী প্রার্থী বিভিন্ন আসনে, তারপর দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে ৪৫ জনকে, বাকি ৪৫ জন এখনো আছেন। এখন এই বিদ্রোহী প্রার্থীদের মধ্যে যারা যদি কেউ জিতে যান ভোটের মাঠে স্বতন্ত্র হয়েই, সেই তাদেরকে পরবর্তীতে দলে আনার কোনো সুযোগ আছে কিনা, অথবা এই প্রক্রিয়াটা কি হবে? যারা বিদ্রোহী প্রার্থী, আমরা তাদের ফলাফল দেখে, জনমত দেখে ভবিষ্যতে পার্টি সিদ্ধান্ত গ্রহণ করবে। এখনই এ ব্যাপারে আমি জি, আমরা এই প্রশ্নটা তো আবারও ফিরবো, যদিও আমরা উত্তরটা পেয়ে গেছি। সেটি হচ্ছে, আপনাকে যদি এখন বিএনপির পলিসি নিয়ে যেই বিষয়টি জানতে চাই, সেটি হচ্ছে বিএনপির ভোটের মাঠে এখন আপনারা একসময় মিত্র ছিলেন, বিএনপি এবং জামায়াত, এখন এই দুটি দলই আসলে মূল প্রতিদ্বন্দ্বী ভোটের মাঠে। সেই জায়গায় বিএনপির আছে অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, এবং এর আগের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথাগুলো আপনারা ভোটের মাঠে, প্রচারণার মাঠে বলেছেন, এবং বিভিন্ন কর্মকাণ্ডের কথাগুলো বলছেন, এবং ভবিষ্যৎ পরিকল্পনার যে বিষয়গুলো, সেই ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো বলছেন। এটি আমি দর্শকদের উদ্দেশ্যেও বলছি। এই দুইটি জোটের মধ্যে যে পার্থক্যের জায়গাটি আমরা দীর্ঘ সময়, অর্থাৎ ২২ জানুয়ারি থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, এই প্রচারণার মাঠে কিন্তু আমরা দেখেছি এক পক্ষের যে অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, এবং আরেক পক্ষ এই অভিজ্ঞতা না থাকাটাকেই তারা বলছেন যে এটাই হবে তাদের স্ট্রেংথ। অর্থাৎ তারা বলছেন যে কোনোভাবেই তারা এতদিন সুযোগ সুবিধা যে সুবিধাটা পাননি, এই একটা চান্স অন্তত যাতে জামায়াত জোটকে দেওয়া হয়, এইটা তারা ভোটের মাঠে, ভোটের প্রচারণায় বলেছেন। এবং তারা এমন অনেক কিছু করবেন বলেছেন যেগুলো অতীতের কোনো রাজনৈতিক দল
সেই রাজনৈতিক দলগুলো করেননি। বিশেষ করে বিএনপির দিকে তারা বিভিন্নভাবে আঙুল তুলেছেন ভোটের মাঠে। সেই ভোটের মাঠে তারা দুর্নীতি এবং চাঁদাবাজির অভিযোগ করেছেন এবং তাদেরকে এই অনুষ্ঠানেই যে বিভিন্ন জায়গায় যারা প্রার্থী হয়েছেন জামায়াতে ইসলামী তাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে, তাদেরকেও এই জিনিসগুলো জানতে চাচ্ছিলাম যে তাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা। তারাও কিন্তু তাদের ইশতেহারের যে জায়গাগুলো সেই ইশতেহারের জায়গাগুলো বলেছেন। সব কিছু মিলিয়ে এই যে দীর্ঘ সময়ের যে মিত্র, সেই মিত্ররা আজ ঠিক প্রতিদ্বন্দ্বী একটি জায়গায় চলে গিয়েছে এবং ভোটের মাঠেই কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতাটা করছেন। আমরা শুনছিলাম ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে যুগপৎ আন্দোলন অথবা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা একসাথে ছিলেন তাদেরকেও কিন্তু 8টি আসন, অর্থাৎ 8টি আসনে বিএনপি প্রার্থী দিয়েছে এবং এই যে বিএনপির 8টি আসনে প্রার্থী দেওয়া যুগপৎ আন্দোলনের যারা আছেন সেই সব জায়গায়ও কিন্তু কয়েকটি জায়গায় আমরা দেখেছি বিএনপির বিদ্রোহী প্রার্থীরা যারা মনোনয়ন প্রত্যাশা করেছিলেন কিন্তু পাননি, দিন শেষে তারা কিন্তু ভোটের মাঠে থেকে গেছেন। এখন ভোটের যে স্থানীয় সমীকরণ, সেই স্থানীয় সমীকরণে কিন্তু এই বিষয়গুলো এক ধরনের ফ্যাক্টর হিসেবে কাজ করে। যদিও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলছেন যে যদি এই বিদ্রোহী প্রার্থীদের কাছে বিএনপির যদি কিছু ভোট চলেও যায়, সেটি মূল যে প্রার্থী সেই মূল প্রার্থীর জয়ের ক্ষেত্রে কোনো ধরনের শঙ্কা তৈরি করবে না। অর্থাৎ তার এই বক্তব্য থেকে আমরা যে বিষয়টি পাচ্ছি যে বিএনপির যে বিশাল ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের বিষয়ে বিএনপির যে নীতি নির্ধারকরা তাদেরও কিন্তু একটি আত্মবিশ্বাস কাজ করছে। এখন এই যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস নিয়ে আবার জামায়াতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু আবার এটি বলছেন যে এই আত্মবিশ্বাসই হয়তোবা হতে পারে বিএনপির জন্য ভরাডুবির যে জায়গা, সেটি হচ্ছে বিপরীত শিবিরের যে বক্তব্য, সেই বক্তব্য। আমি যদি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের কাছে এই প্রশ্নটি আরেকবার করি, সেটি হচ্ছে আপনাদের আছে আত্মবিশ্বাস, আপনাদের আছে অভিজ্ঞতা, আপনারা একটি বড় দল, আপনাদের মানুষজনও বেশি, নেতাকর্মী বেশি, সমর্থক বেশি, এমন একটি জায়গায় জামায়াত জোট বলছে যে এই বিষয়গুলো তাদের না থাকাটাই তাদের শক্তি হচ্ছে। তারা মানুষজনের কাছে ভোট চাইছেন এটা বলে যে কখনোই সুযোগ দেওয়া হয়নি, এবার যাতে অন্তত একটা সুযোগ দেওয়া হয়। এই জায়গায় কি বিএনপির ভোট কমতে পারে কিনা, অথবা ফ্লোটিং ভোটার যারা আছেন, এই ভাসমান ভোটাররা কি এই জায়গায় বিএনপির ভোট কমে যেতে পারে কিনা? জি, আমি আপনাকে প্রশ্নটা আরেকবার করি। সেটি হচ্ছে আপনাদের আছে, বিএনপির আছে অভিজ্ঞতা, বিএনপির আছে আত্মবিশ্বাস এবং বিএনপির আছে ব্যাপক জনবল। যদি সেই কথাটাই বলি, সেক্ষেত্রে জামায়াত বলছে ভোটের মাঠে যে তাদেরকে এর আগে কখনো সুযোগ দেওয়া হয়নি, এবারই প্রথম তারা এত বড় একটি সুযোগ পেয়েছেন, ভোটের মাঠ পেয়েছেন এবং এই সুযোগটাই তারা চাচ্ছেন। তারা বলছেন একবার অন্তত তাদেরকে সুযোগ দেওয়া হোক ভোটারদের দ্বারে দ্বারে। এইখানে কি বিএনপির ভোটের কোনো প্রভাব পড়তে পারে কিনা? দর্শক, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবারও বোধহয় আমাদের প্রশ্নটি শুনতে পারেননি। আমরা আবারও ফিরবো তার কাছে কানেক্টিভিটিটা ঠিক করে। আপনার কাছে এখন যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, প্রচারণার পুরোটা সময় জুড়ে বিএনপির বিরুদ্ধে দুর্নীতি এবং চাঁদাবাজির অভিযোগ করে এসেছে জামায়াত জোটের প্রার্থীরা এবং বিভিন্ন জনসভাতেও আমরা দেখেছি এই বিষয়গুলোকে আলাদা করে বলা হয়েছে। এই অভিযোগগুলোর বিরুদ্ধে ভোটারদের কাছে বিএনপি কি বার্তা দিয়েছে? আপনারা বাঁচেন আর সম্ভব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি আমরা। কুমিল্লা 1 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী তিনি এবং এর আগেও তিনি মন্ত্রী ছিলেন এবং পুরোটা সময় এর আগে যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছেন সবগুলো নির্বাচনেই তিনি জয়লাভ করেছিলেন সেই কুমিল্লা 1 আসন থেকে এবং এবারও তিনি ভোটের মাঠে আছেন এবং বিএনপির যে 31 দফা যে প্রস্তাব, সংস্কার প্রস্তাব, সেটি যেমন আছে, একই সঙ্গে বিএনপির যে সবশেষ গেল শুক্রবারে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে, সেই ইশতেহারের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তারা যে যার আসনে
যে যার যার আসনে যে কিন্তু তারা সেই বিষয়গুলো সম্পর্কে ভোটারদেরকে বোঝাচ্ছেন, ভোটারদেরকে জানাচ্ছেন বিএনপি ক্ষমতায় এলে যেই সুবিধাগুলো তারা পাবেন, যে সুযোগগুলো তারা পাবেন, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তারা ভোটের মাঠে ভোটারদের কাছে নিয়ে গেছেন। এবং সেখানটাতে কুমিল্লা 1 আসনের আরও যারা নেতাকর্মীরা রয়েছেন, বিশেষ করে তার ছেলেও আছেন যিনি বিএনপির নির্বাহী কমিটির একজন সদস্য, তার সঙ্গেও আমাদের কথা হচ্ছিল এবং কুমিল্লা 1 আসনের যে বাস্তবতা, যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিত সম্পর্কেও তিনি বলেছেন। এবং এই আসনটি হচ্ছে দাউদকান্দি যে উপজেলা, সেই উপজেলার যে আসন, সেই আসনটিতে কিন্তু তারেক রহমান তিনি যখন চট্টগ্রামে জনসভা করতে গিয়েছিলেন, নির্বাচনী জনসভা, এবং ফিরতে ফিরতে তিনি যখন কুমিল্লাও জনসভা করেছেন এবং দাউদকান্দিতেও তিনি একটি জনসভা করেছেন, এবং সেখানকার যে বাস্তবতা, সেই বাস্তবতাগুলো নিয়ে সেখানকার ভোটারদের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসগুলো নিয়ে কিন্তু তাদের যে বিস্তর পরিকল্পনা, সেই বিস্তর পরিকল্পনার কথা জানিয়েছেন। দর্শক, এবার বিএনপির একটি রিপোর্টের দিকে যেতে চাই। দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে সবার জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শেষ দিনের প্রচারে তিনি বললেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ চালানোর অভিজ্ঞতা যেমন কারোর নেই, তেমনি রাষ্ট্র গঠনেও অন্য দলের তেমন কোনো কর্মসূচিও নেই। দলের পক্ষে জনরায়ের অনুরোধ করে বিএনপি চেয়ারম্যান বললেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক ধানের শীষ। ঢাকা মহানগরী দক্ষিণের সংসদীয় আসনগুলোতে পথসভা করে দায়িত্ব পেলে রাজধানীর নাগরিক সংকট সমাধান সহ জনবান্ধব দেশ গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। সিলেট থেকে শুরু আনুষ্ঠানিকভাবে গণমানুষের কাছে যাওয়ার, কথা শোনার আর দলের পরিকল্পনা তুলে ধরা। 2 সপ্তাহের বেশি ছুটি বেরিয়েছেন নগর থেকে মহানগরে। রাজধানীতে 2 দিনের গণসংযোগের শেষ দিনে বিএনপি চেয়ারম্যান মহানগর দক্ষিণের সংসদীয় আসনগুলো চষে বেড়ান। শুরুটা হয় নিজ আসর ঢাকা 17-র বনানী মাঠের পথসভার মাধ্যমে। উপস্থিত জনতার কাছে এই এলাকার নিজের জন্ম ইতিহাস, মায়ের সংগ্রাম আর উত্তরসূরিদের বেড়ে ওঠার কথা জানান তারেক রহমান। ঘরের ছেলে দাবি করে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। বলেন, বিএনপি দেশ ও জনগণকে ছেড়ে যায় না। আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে। এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাল্লাহ সামনে দিবে, হাত দিবে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে। আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে, যেই বাংলাদেশে যে কোনো মানুষ, একজন নারী হোক, একজন পুরুষ হোক, নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে নিরাপদে। এরপর ঢাকা 10 আসন ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলমের হাতে প্রতীক তুলে দেন তারেক রহমান। 8 আসনের মির্জা আব্বাসের পথসভায়ও যান বিএনপি চেয়ারম্যান। বিশাল উপস্থিতির পথসভা রূপ নেয় সমাবেশে। দলের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, অনেকে বাহাবাবেতে সুন্দর সুন্দর কথা বললেও আদতে দেশ নিয়ে তাদের কোনো কর্মসূচি নেই। অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে, হাততালি পাওয়ার জন্য, হাততালি দেওয়ার জন্য। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি। কোথায় তাদের কর্মসূচি? দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন। তাদেরই তো বন্ধু বান্ধব। গত 1-1.5 বছর যাবৎ দেখেছি আমরা সরকারের অংশ ছিল, তাহলে আজকে এই দুর্গতি কেন মানুষের? কাজে প্রমাণিত এটি আজ প্রমাণিত। যদি বাংলাদেশের মানুষের ভাগ্যের কেউ পরিবর্তন করতে পারে, কে পারবে তাহলে? ঢাকা 9 আসনের প্রার্থী হাবিবুর রশিদের পথসভাও রূপ নেয় জনসভায়। তারেক রহমান প্রতিশ্রুতি দেন নাগরিক সংকট সমাধানের। সেখান থেকে যান যাত্রাবাড়ি। অংশ নেন ঢাকা 4 আসনের ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিনের পথসভায়। জানান, বিএনপি ক্ষমতা এলে নিম্ন আয়ের মানুষের আবাসনের ব্যবস্থা যেমন হবে, শক্ত হাতে দমন করা হবে চাঁদাবাজি, সন্ত্রাস। 12 তারিখে বাংলাদেশের ধানের শীষের সরকার প্রতিষ্ঠা করে আমরা খেলার মাঠ তৈরি করার কাজে ইনশাল্লাহ হাত দিব। তারেক রহমানের বিশ্বাস, অতীতের মতো দেশের মানুষ উন্নয়ন আর নিরাপত্তায় ধানের শীষের পক্ষে রায় দিবে। আশ্বস্ত করেন, প্রয়াত বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার দেখানো পথই হবে তার দেশ চালানোর রূপরেখা। আগামীকাল সকালে শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময়সীমা। মায়ের
পথ ধরে তারেক রহমান দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন। তার জন্য লক্ষ জনতা ছুটে আসে পথে পথে বিভিন্ন জনসভায়। তিনি দিয়েছেন তার বিশদ পরিকল্পনা, যেখানে রয়েছে সংকটের সমাধান, স্বনির্ভরতা, পাশাপাশি সুশাসন। তবে শেষ পর্যন্ত মানুষ তার এই পরিকল্পনা কতটুকু গ্রহণ করে তা জানা যাবে 12 ফেব্রুয়ারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বিএনপির চেয়ারম্যানের আজকের যে সবশেষ যে নির্বাচনী পথসভাগুলো, সেই পথসভাগুলোর যে রিপোর্ট, সেই রিপোর্টটি আমরা দেখছিলাম। আমরা আবারও ফিরতে চাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা 1 আসনের প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের কাছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আবারও যেটি জানতে চাচ্ছিলাম আপনার কাছে, প্রচারণার পুরোটা সময় জুড়ে জামায়াত এবং জামায়াত জোটের প্রার্থীরা তারা বিএনপির বিরুদ্ধে দুর্নীতি এবং চাঁদাবাজির অভিযোগ করে এসেছে। এখন এই যে অভিযোগ, এই অভিযোগের বিপরীতে বিএনপি ভোটারদের কাছে কি বার্তা দিয়েছে, যেটি আবার জামায়াত জোট বলছে যে দুর্নীতি চাঁদাবাজির জন্য এবার বিএনপির ভরাডুবি হবে বলে তারা দাবি করছে। আপনারা ভোটারদেরকে কি মেসেজ দিয়েছেন? গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা একটি বড় দল, জনপ্রিয় দল। আমরা নির্বাচনে জনগণের উপর ভরসা নেই, আমাদের আছে। কিন্তু যে কোনো নির্বাচনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে এবং বর্তমানে যারা প্রতিদ্বন্দ্বী আছেন তারা অপপ্রচার এবং এমন সব কথা বলছি যেগুলো অবিশ্বাসযোগ্য। তাই এখানে যে প্রচারগুলো করছে আমরা এগুলো বিশ্বাস করি না, আমাদের জনগণও বিশ্বাস করে না। আমাদের বিশ্বাস যে তাদের যে ইচ্ছা মতো ভোট দিবে এবং সেই ভোট বিএনপির পক্ষে ধানের শীষে দেবে। জি, এবার আইন শৃঙ্খলা নিয়ে, অর্থাৎ নির্বাচনের আইন শৃঙ্খলা নিয়ে যদি একটি বিষয় আপনার সঙ্গে শেয়ার করি, সেটি হচ্ছে পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা তাদের অনেক প্রিপারেশনের কথা বলেছেন এবং মাঠ পর্যায়ে তারা বলছেন যে মাঠ পর্যায়ে কাজ হচ্ছে, ভোট কেন্দ্রের নিরাপত্তার যে সার্বিক ব্যবস্থাপনা সেগুলোও নেওয়া হয়েছে। এবং আজ ডিএমপি কমিশনার তিনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি চমৎকার। এর প্রেক্ষিতে আসলে আপনি মাঠের বাস্তবতাটা বলবেন, সেটি হচ্ছে মাঠের কর্মী এবং ভোটাররা কি আসলেই নিরাপদ পরিবেশ পাচ্ছে কিনা, বিশেষ করে 12 তারিখের পরিবেশটা কিভাবে আসলে ঠিকঠাক রাখা হবে, এর প্রস্তুতি দেখতে পাচ্ছেন? আমরা বিশ্বাস করি যে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় এসেই কথা দিয়েছিল যে জনগণের অধিকার তারা পুনঃপ্রতিষ্ঠা করবে, বিশেষ করে ভোটের অধিকার। সেই ভোটের অধিকার তারা নির্বাচন কমিশনের মাধ্যমে ঘোষণা করেছে এবং আমরা বিশ্বাস করি যে সরকার তাদের সাথেই এখানে এই নির্বাচনকে নিরপেক্ষ সুষ্ঠু করার জন্য তারা চেষ্টা করবেন এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি একটি সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে, তাহলেই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্মানের সাথে বিদায় নিতে পারবে। আমরা এটার উপরে বিশ্বাস করি, জনগণের আস্থার উপরে বিশ্বাস করি এবং এই সরকারের যে কমিটমেন্ট, এই কমিটমেন্টের উপরে আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসের উপরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। জি, আপনি বিশ্বাস করেন, আপনারা বলছেন, এটা আমরা দেখছিও মাঠ পর্যায়ে, কিন্তু আবার আরেকটা বিষয় বলা হচ্ছে যে ভোট পাহারা দেওয়ার একটি বিষয় সামনে আনা হয়েছে। জনাব তারেক রহমান, আপনাদের চেয়ারম্যান, তিনিও বলেছেন এবং বিপরীত শিবির থেকেও কিন্তু একই কথা বলা হচ্ছে, ভোট পাহারা দেওয়ার বিষয়টি। ভোট পাহারা দেওয়ার প্রয়োজনটা তাহলে কেন পড়ছে? ভয়টা কাদেরকে নিয়ে অথবা শঙ্কাটা কাদেরকে নিয়ে? আমরা বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী ইচ্ছা মতো বাড়াবাড়ি করে ভোট নিয়ে সেখানে আমরা প্রতিপক্ষ হিসেবে, আমরা এখানে ভোটের প্রার্থী হিসাবে আমাদের সেই রাইটটা আমরা রক্ষা করার চেষ্টা করি। সেখানে হয়তো বলা হয়েছে যে আমরা আমাদের ভোট পাহারা দেব, তো সেটা তো
অবশ্যই যে কোনো ব্যক্তি ভোট দিয়ে তার ভোট যাতে সঠিকভাবে প্রয়োগ হয় সেটার জন্য সে সজাগ থাকেন। আমরাও সেইভাবে সজাগ হই। জি, দলের পক্ষ থেকে আরো একটি বিষয় বলা হয়েছে, যেমন গত পরশুদিনই বলা হয়েছে, মাহাদি আমিন তিনি নিজেও বলছিলেন যে একটি দল নির্বাচন ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে। আপনি যে আসন থেকে নির্বাচন করছেন, তাছাড়া আপনি নিজে তো স্থায়ী কমিটির সদস্য, আপনার কাছে সমগ্র বাংলাদেশের তথ্যই আছে, একটু কয়েকটা তথ্য শেয়ার করবেন কিনা যে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা হচ্ছে? ইতিমধ্যে মিডিয়ায় ধরা পড়েছে যে একটি দল তারা কি বলে সিল তৈরি করছে, ভোটের জন্য যে ব্যালট এগুলো তৈরি করছে এবং সেগুলো অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করছে। তো এইটার ব্যাপারে অবশ্যই আমরা আমাদের সকল যারা ভোটার ভোটের দায়িত্বে থাকবেন তারা পাহারা দেবেন যাতে করে এরকম সিল এরকম ভাবে কোনো সিল ব্যবহার করতে না পারে, ভোটের কাগজ ব্যবহার করতে না পারে। তো এটা তো পাহারা দেওয়া আমাদের যে ভোটার এখানে যে সব সময় যে কোনো নির্বাচনে এজেন্ট থাকে, তাদের তো দায়িত্বই সেটা, সেই দায়িত্ব তারা পালন করবে। জি, আপনার কাছে একদম সবশেষ প্রশ্ন যেটি আমার, সেটি হচ্ছে নির্বাচনে জেতার পর সরকার যদি বিএনপি গঠন করে, অর্থাৎ বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে, সেই ক্ষেত্রে সরকার গঠনের পরবর্তীতে কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে প্রথম 100 দিনে বিএনপির দৃশ্যমান কার্যক্রম কি হবে? না, এখানে আপনারা দেখেছেন যে আমাদের চেয়ারম্যান ইতিমধ্যে নির্বাচনে ম্যানিফেস্টো ঘোষণা করেছে, সেখানে পরিষ্কারভাবে আছে কি করব। এছাড়াও আমরা ইতিপূর্বে আমাদের দল থেকে 31 দফা আমরা সংস্কার কর্মসূচি আমরা ঘোষণা করেছি, যে বিগত সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমরা এগুলো মেরামত করার জন্য 31 দফা কর্মসূচি দিয়েছি এবং এটার সাথে মিলিয়ে আমরা কিন্তু নির্বাচনী ইশতেহার দিয়েছি। তো এই ইশতেহার যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা নির্বাচনে যদি জয়ী হই এবং জনগণ যদি আমাদের ক্ষমতা দেন, তাহলে আমরা সেই মোতাবেক দেশে সংস্কার করার চেষ্টা করবেন, মেরামত করার চেষ্টা করবেন এবং সেইভাবে আমরা দেশকে অগ্রসর করে নিয়ে যেতে চাই। জি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজনীতির এই আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছ থেকে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের বেশ কিছু বক্তব্য এবং বেশ কিছু জবাব যেগুলো আপনার কাছ থেকে পেলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজনীতিতে জয়েন করার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে। তিনি বেশ বিস্তারিত করে দলের যে অবস্থানগুলো এবং বিভিন্ন যে আনফিনিশড অনেকগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর তিনি দিয়েছেন। আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, আল মামুন রাসেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আমরা একটু তার কাছ থেকে কথা শুনতে চাই। ডক্টর AHM হামিদুর রহমান আজাদ, যিনি কক্সবাজার 2 আসনে ইসলামী মনোনীত জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে জয়েন করার কথা ছিল, কিন্তু তিনি শেষ মুহূর্তে প্রচারণার কাজে তিনি ব্যস্ত হয়ে যাওয়াতে তিনি আর জয়েন করতে পারেননি। আমরা আল মামুন রাসেলের কাছ থেকে বেশ কয়েকটি বিষয় একটু জানতে চাই। প্রচারণা শেষ হচ্ছে আর কয়েক ঘন্টার মাত্র, আগামীকাল সকাল 7:30 পর্যন্ত প্রচারণা করা যাবে। একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে 30 বছরে 20টির মতো আসন জামায়াত ইসলাম সবসময় পেয়েছে এবং বলা হচ্ছে যে এবার কিছু চমক ঘটবে। তো কিভাবে ঘটতে পারে এই চমক এবং আসলে জামায়াত এখন কতগুলো আসন পাওয়ার সক্ষমতায় আছে? জি, অসংখ্য ধন্যবাদ সাফাব আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য।
দেখেন, এবারের নির্বাচনটা আগামীর বাংলাদেশটা কিভাবে যাবে, আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে, এটার জন্য একটা গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এখন দেখেন, এর আগে আমরা আমাদের বাংলাদেশটা দুইটি দলের বৃত্তের মধ্যে সীমাবদ্ধ ছিল। মানুষ যখন বিএনপির বিভিন্ন বিএনপি যখন 5 বছর ক্ষমতা থাকতো, বিএনপির বিভিন্ন আগ্রাসন, বিভিন্ন অবস্থার কারণে পরবর্তী মানুষ অসহ্য হয়ে আওয়ামী লীগকে ভোট দিত। আবার পরবর্তী জন আওয়ামী লীগকে যখন ক্ষমতা নিয়ে আসতো, আওয়ামী লীগের প্রতি অসহ্য হয়ে পরবর্তী মানুষ বিএনপি কে দিত। কিন্তু এখন আপনি যদি দেখেন, বর্তমানে আওয়ামী লীগ নেই, কিন্তু মাত্র 1.5 বছর এখনো পর্যন্ত বিএনপি ক্ষমতা আসে নাই, কিন্তু 1.5 বছরে তাদের যে এই এই বাংলাদেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট থেকে পিছনে এসে তারা এতদিন পর্যন্ত মজলুম ছিল, এখন বর্তমানে এসে তারা জালিমের কাতারে চলে আসছে। আপনি দেখেছেন প্রায় নিজের দলের প্রায় 7 থেকে 8 হাজার শুধুমাত্র চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়েছে। এবং আপনি টিএবির একটা রিপোর্ট দেখেছেন, সেই টিএবির রিপোর্টে আপনি দেখেছেন প্রায় 52% যে বিএনপি যে এবার এমপি প্রার্থী আছে তারা ঋণগ্রস্ত। তো সুতরাং এই ঋণ খেলাপিতে আছেন। তো সুতরাং মানুষের এই আপনি এবং আরেকটা জরিপে টিএবি আরেকটা জরিপে দেখেছেন যে 92% যে সহিংসতাগুলো হয়েছে, 66টি সহিংসতা হয়েছে, তার মধ্যে 510টি করেছে বিএনপি। তো সুতরাং মানুষ কিন্তু জামাতকে এবার এজন্য পছন্দ করে নিবে, এজন্য জামাতকে এবার মানুষ ওন করে নিবে। এক হচ্ছে পার্সোনালি জামাতের কার্যক্রমের কারণে, তাদের যে সোশ্যাল ওয়ার্ক, তাদের যে সামাজিক কার্যক্রম, এবং আমিরে জামাতের যে নিজস্ব আমিরে জামাত একটা ইমেজ তৈরি করেছে, তরুণ থেকে বিদ্যা বনিতা সকলের কাছে একটা ইমেজ তৈরি করেছে, সেজন্য ভোট দিবে। আরেকটা অংশ ভোট দিবে শুধুমাত্র বিএনপির প্রতি অসহ্য হয়ে জামাতকে ভোট দিবে। তো সুতরাং আপনি যদি ইকুয়েশন করেন যে আগে কতটি আসন পেয়েছে, সুতরাং এখন বর্তমানে কত পার্সেন্ট আসন পাবে, এই ইকুয়েশন করলে আপনি হবে না। আমরা কিন্তু এই ইকুয়েশনটা করে আমরা ছাত্র সংসদ যে নির্বাচনগুলো হয়েছে, আমরা কিন্তু সেম ইকুয়েশনটা করেছি যে ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা যেমন ডাকসুতে আপনার শিবির কখনো বলা হয়েছে শিবির কখনো একটি পদও বড় কোনো পদ জয়লাভ করেনি। সুতরাং আমরা যখন বিভিন্ন জরিপ দেখেছি, জরিপের মধ্যে কিন্তু শিবিরকে খুব নরমালাইজ করা হয়েছে, খুব নরমালি অ্যাড্রেস করা হয়েছে। এখন ত্রয়োদশ সংসদ নির্বাচনেরও এরকম অনেকগুলো জরিপ বেরোচ্ছে এবং এগুলোর জরিপেরও ফলাফল মোটামুটি আমরাও একই রকম দেখছি। আপনার কাছে জানতে চাওয়া যে চমকটা কি হবে, আপনি যদি একটা সংখ্যা বলেন যে কত থেকে কতর মধ্যে এবার জামাত আসন পেতে পারে? না, আমি বলেছি যে এবার জামাতকে সাধারণ মানুষ খুশি করে দিবে। জামাত তাদেরকে সাধারণ মানুষকে কি খুশি করবে, কিন্তু সাধারণ মানুষ এবার জামাতকে খুশি করে দিবে। কত পরিমাণ করবে সেটা আমরা যেমন আমরা ডাকসু যখন ইলেকশনে আমরা চেয়েছিলাম 1-2টা পদ হয়তো আমরা পাবো, কিন্তু সাধারণ ছাত্রীরা যেভাবে একবার পুরো প্যানেলটা দিয়ে দিলেন। তো সুতরাং আপনি এক্সপেকটেশন কি করবেন আপনি জনগণ? আমার কাছে আমরা তো বিভিন্ন জায়গায় আমরা যখন ক্লায়েন্ট ডিলিংস করি বা বিভিন্ন ধরনের মানুষকে যখন জিজ্ঞেস করি, সবারই একই কথা, এবার জামাতকে চায়, প্রত্যেককে দেখা হয়েছে, এবার একটা সুযোগ পেয়েছে, তারা জামাতকে দেখতে চায় যে জামাতের যে সুশাসন, যে ইনস্টার ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার কথা বলছে, গুড গভর্নেন্সের কথা বলছে, সেই গুড গভর্নেন্সটা কেমন হবে। এমনকি আপনি জামাতের যে এবার ইশতেহারটা দেখেছেন, এবারের আপনি ইফ ইউ লুক টু দ্য ব্যাকগ্রাউন্ড অফ বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডে আপনি যদি দেখেন, 69 গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব দেওয়ার কারণে 70 নির্বাচনে কিন্তু বিশাল সংখ্যক একটা কি বলে মানুষের ভূমিধস বিজয় হয়েছে। এবং আপনি 90-এর যে স্বৈরতন্ত্র যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে কিন্তু ছাত্রদল এবং বিএনপি নেতৃত্ব দিয়েছিল, কিন্তু নেতৃত্ব দেওয়ার কারণে ডাকসু এবং ডাকসুর পরবর্তীতে 91 যে এই ইলেকশনে কিন্তু আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগ হচ্ছে তার ক্যাবিনেট তৈরি করে ফেলেছিলেন, তার ক্যাবিনেটে কারা কারা থাকবেন, কিন্তু পরবর্তীতে মানুষ কি দেখিয়ে দিয়েছেন, বিএনপিকে জয়লাভ করিয়েছেন। তেমনি এবারে অনেকে বলে জুলাইয়ের শহীদদের জন্য সবচেয়ে বেশি কাজ জামাত করেছে, এবং কি শহীদদের পরিবারের জন্য, এবং কি জুলাই অভ্যুত্থানের অনেক বেশি অবদান আছে জামাতের। তো সুতরাং এই অবদানের কারণে ছাত্ররা বিজয় করেছে, এবং কি এই অবদানের কারণে আমি বিশ্বাস করি, এই অবদানের কারণে এবারের যে নির্বাচনটা আমরা 12 তারিখ যে নির্বাচনটা হচ্ছে, সাধারণ মানুষ মন ভরে জামাত ইসলামকে ভোট দিবে। আওয়ামী লীগের ভোটাররা সবচেয়ে বেশি কাকে ভোট দিবে, বিএনপি কে না জামায়াতকে? জামাতকে, অবশ্যই জামাতকে। আপনি কারণ হচ্ছে আপনি দেখেন এবার যে বিএনপি যে ইশতেহারটা দিয়েছে, বিএনপির ইশতেহারটা কিন্তু আমাদের জুলাইয়ের যে সংস্কার, এই সংস্কারের কিন্তু এগেনস্টে দাঁড় করিয়েছেন ওনারা ইশতেহারটা। আপনি দেখেছেন আমাদের জুলাই সনদের যে হা ভোট, এতদিন পর্যন্ত ওনারা হা ক্যাম্পেইন করেননি,
পোস্টাল ব্যালটের সকল ভোট দেওয়ার পরে পরবর্তীতে লাস্টে এসে ওনারা ক্যাম্পেইন করছেন, কিন্তু ক্যাম্পেইন করছেন কিন্তু অন্তরে ওনারা রেখেছেন না কিভাবে রেখেছেন? আপনি যদি স্ট্যাটটা দেখেন, আমাদের যে ভোটের যে দ্বিতীয় যে প্রশ্ন, তা আওয়ামী লীগের ভোটাররা তো এই গণভোটের কোনো প্রয়োজনই দেখে না, তারা কেন তাহলে জামাতকে ভোট দিবে? উচ্চকক্ষ হবে, সেটিও পিআর হবে। কিন্তু আমরা দেখেছি যে বিএনপি যে ইশতেহার আছে, সেই ইশতেহারে তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছেন, এবং কি উচ্চ কক্ষে যে সেটিকে পিআর না বলে ওনারা আসন ভিত্তিক যে নিম্ন কক্ষে যে আসন পাবে এই আলোকে পিআর হবে। দেখেন আমাদের উচ্চ কক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট, এটা কেন? চেক এন্ড ব্যালেন্স, ক্ষমতার চেক এন্ড ব্যালেন্সের জন্য। এবং কি সবচেয়ে বড় অ্যালার্মিং, সংবিধান সংশোধনটা ওনারা শুধুমাত্র নিম্ন কক্ষে রেখেছেন, তার মানে নিম্ন কক্ষে রেখেছেন, উচ্চ কক্ষকে দেন নাই। তো সুতরাং যদি সংবিধান সংস্কার যদি নিম্ন কক্ষ করে সংবিধান সংশোধন, তাহলে উচ্চ কক্ষের তো কোনো দরকার ছিল না। উচ্চ কক্ষ যদি আসন ভিত্তিক হয় তাহলে উচ্চ কক্ষের কোনো দরকার ছিল না। আমরা 300 আসনের সাথে আরেকটা 100টা আসন করে এক কক্ষ বিশিষ্ট সংসদ হলে হয়, দ্বিকক্ষ দরকার নেই। তো সুতরাং ওনাদের যে ইশতেহারটা আপনি যদি দেখেন, সম্পূর্ণ জুলাই সনদের এগেনস্টে দাঁড়িয়েছেন, সংস্কারের এগেনস্টে দাঁড়িয়েছেন। তো সুতরাং জুলাইয়ের যারা বিপ্লবী, যারা জীবন দিয়েছে, এবং নতুন বাংলাদেশে আপনারা দেখেছেন ইতি বছর 17-18 বছর বিভিন্ন ব্যানারে কিন্তু আওয়ামী লীগ ফেসিজমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, মানুষ কিন্তু সাড়া দেয় নাই। কিন্তু যখন অরাজনৈতিক ব্যানারে, ছাত্র জনতার ব্যানারে, নরমালি ব্যানারে যখন দাঁড়িয়েছে, বিদ্যা বনিতা সকলে কিন্তু রাজপথে নেমেছে। না, আমি আপনার এই উত্তরটা বুঝলাম। আমাকে সংক্ষেপে যদি এইটুকু শুধু আপনি বলেন যে আপনি বলছেন সংস্কার এবং জুলাই সনদ, আওয়ামী লীগের যারা ভোটার তারা তো গণভোট, সংস্কার, জুলাই সনদ, জুলাই তো তাদের জন্য কার্স, সো তারা কেন তাহলে জামাতকে ভোট দিবে? তারা তো বিভিন্ন দেখেন, আমি আপনাকে প্রথমে বলেছি আওয়ামী লীগের ভোট আছে 20-25% সর্বোচ্চ। আপনি পলিটিক্যাল ভোটগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু পলিটিক্যাল ভোটগুলো আমি বলেছিলাম যে মানুষ অসহ্য হয়ে এক পক্ষের প্রতি অসহ্য হয়ে বিপরীত পক্ষকে ভোট দেয়, বিপরীত পক্ষের প্রতি অসহ্য হয়ে এই পক্ষকে ভোট দেয়। তো সুতরাং আওয়ামী লীগের এখনো পর্যন্ত যত জরিপ আছে সব জরিপে বলা হচ্ছে 70% আওয়ামী লীগের ভোট, 70% আওয়ামী লীগের ভোট বিএনপির দিকে যাবে। কিন্তু সাধারণ আওয়ামী লীগে যারা আছেন, যারা শুধুমাত্র সাপোর্টার, একবারে কোনো পোস্টেড না, এরা আমি মনে করি এরা হচ্ছে এখনো পর্যন্ত বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের তো ওনাদের যে নেত্রী, ওনাদেরকে রেখে পালিয়ে গিয়েছেন। সুতরাং বাংলাদেশকে সুন্দর করার জন্য তরুণদের নেতৃত্বে যেই জোট হয়েছে, এই জোটে সাধারণ আওয়ামী লীগ যারা আছে তারাও মনে করবে, তারাও বিশ্বাস করবে জামাতকে যদি এবার আল মামুন রাসেল আপনার উত্তরটা পেয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাজনীতির এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আজ দর্শক, মাঠের লড়াই আর ড্রয়িং রুমের রাজনীতি দুটোই এখন তুঙ্গে। বিএনপি বলছে এটা তাদের পুনরাগমনের নির্বাচন, আর জামায়াতের জন্য এটি তাদের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু শেষ কথা বলবে ব্যালট, আর ইতিহাস লিখবেন ভোটার। প্রতিশ্রুতি আর আশ্বাসের ভিড়ে মানুষ খুঁজছে নিরাপত্তা আর বিশ্বাসযোগ্য নির্বাচন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আর নির্বাচন কমিশনের ভূমিকা সব মিলিয়ে 12 ফেব্রুয়ারি শুধু একটি ভোটের দিন নয়, এটি হবে গণতন্ত্রের পরীক্ষার দিন, মানুষের আস্থা ফিরিয়ে আনার দিন। আপনার সিদ্ধান্তই ঠিক করবে কে যাবে সংসদে আর কোন পথে যাবে বাংলাদেশ। দর্শক, রাজনীতির কোনো শেষ নেই, তাই চলতেই থাকবে। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।